হ্যালো বাচ্চো, গুড মর্নিং অ্যান্ড অল থ্যাংক ইউ। আজকে আমরা লেকচার নাম্বার 47 এর যেটা আলোচনা করব কতগুলো মরীচিকা নিয়ে, কতগুলো মিরাজ নিয়ে। মিরাজ যেটা হচ্ছে কি তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কতগুলো এক্সাম্পল, ন্যাচারাল এক্সাম্পল, প্রাকৃতিক উদাহরণ আমরা কতগুলো দেখব। ন্যাচারাল এক্সাম্পল, ন্যাচারাল এক্সাম্পল, এক্সাম্পল of total internal reflection of light। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কতগুলো প্রাকৃতিক দৃষ্টান্ত। যেমন আমরা সবথেকে একটা ভালো দৃষ্টান্ত আমরা বলতে পারি মিরাজ অফ ডিজার্ট। ডিজার্ট মানে হচ্ছে তোমার মরুভূমি। আর মিরাজ মানে মরীচিকা। মানে মরুভূমির মরীচিকা, মিরাজ অফ ডিজার্ট, মরুভূমির মরীচিকা। তো এই মিরাজ অফ ডিজার্ট যেটা হচ্ছে কি তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা ন্যাচারাল এক্সাম্পল, সেটা আমরা এই লেকচারে আলোচনা করব। খুব একটা ইন্টারেস্টিং বিষয় বলতে গেলে। যেমন আমরা জানি যে একটা মরুভূমি, ধরেন একটা মরুভূমি আছে, দূরে কোনো অবস্থিত কোনো একটা গাছকে যদি আমরা এখানে দেখি, মরুভূমিতে দূরে যদি কোনো একটা গাছকে আমরা দেখি, তাহলে সেই গাছটিকে যেন এরকম আছে বলে মনে হবে। মানে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখবো এটা সেই গাছটি যেন এখানে আছে এরকমটা, সেই গাছটি যেন অ্যাকচুয়ালি এরকমটা আছে। এটা কেন ঘটে? মানে বালিয়াড়ির বাড়ি মানে মরীচিকা এরকম কেন ঘটে, তার আমরা একটা নিদর্শন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখানে কতগুলো পয়েন্ট বোঝার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে, ধরে নাও এটা একটা, এখানে তো তোমাদের কোনো প্রমাণ নেই, জাস্ট ব্যাখ্যা বলতে গেলে পুরোটাই সিগনিফিকেন্স। ধরেন এটা একটা তোমার মরুভূমি, তাহলে এখানে প্রচুর বালিয়াড়ি আছে, পুরোটাই বালিয়াড়ি দ্বারা ভর্তি। মরুভূমিতে কি থাকে? মরুভূমি মানে পুরোটাই বালি। এবং মরুভূমির টেম্পারেচার, আমরা জানি মরুভূমির টেম্পারেচার বা তাপমাত্রা আমাদের ভারতবর্ষের বা শীতপ্রধান দেশের তাপমাত্রার থেকে অনেক বেশি এবং সর্বদাই বেশি থাকে। এবার ধরে নাও এখানে একটা গাছ আছে, নারকেল গাছ বা কোনো একটা গাছ, মরুভূমিতে নারকেল গাছ বা কিছু একটা গাছ।
যেটা আমরা দেখছি, এখানে দেখতে এইভাবে দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, যেভাবে আমরা দেখছিলাম ওইভাবে দেখি। একটা গাছ আছে, এটা একটা গাছ। সূর্য থেকে, ধরো এখানে সূর্য রয়েছে, সূর্য তো এখানে নয়, সূর্য অনেক উপরে রয়েছে আর কি। সূর্য থেকে আলোক রশ্মি আসলো, এসে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো। এবার এই সূর্য থেকে আলোক রশ্মি কোথায় আসবে? ভূপৃষ্ঠে এসে পড়বে। ভূপৃষ্ঠের সংস্পর্শে কারা কি আছে? প্রচুর বালি আছে। তাহলে বালি গরম হবে। কতগুলো পয়েন্ট? নাম্বার 1 পয়েন্ট, সূর্য থেকে আগত আলোক রশ্মি ভূপৃষ্ঠের উপর এসে পড়বে, মরুভূমির ভূপৃষ্ঠের উপর এসে পড়বে। যেহেতু মরুভূমির ভূপৃষ্ঠে প্রচুর বালি, তাই বালি গরম হবে। শুধু গরম হবে না, অত্যন্ত গরম হবে। যেখানে গ্রীষ্মকালে ওই মরুভূমির এলাকায় বালির উপর খালি পা রাখা দুষ্কর, যেটা আমরা বলতে পারি আফ্রিকার সাহারা মরুভূমি, যেটা 67 ডিগ্রি 68 ডিগ্রি টেম্পারেচার ন্যাচারালি বিলং করে। 67 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে নয়। 67 ডিগ্রি সেলসিয়াস যদি আমাদের এখানে এখন পড়ে, তা আমাদের শরীরে ফোসকা পড়ে যাবে। ফোসকা মানে সেটা আর বোঝাতে চাইছি না। তো এখানে কি হয়, বালি এরিয়াতে গরম হয়। গরম হলে কি হবে? বালি উত্তপ্ত হলে কি হবে? বালির সংস্পর্শে যে বায়ুমণ্ডল থাকে, তাহলে বায়ুমণ্ডল গরম হবে। কেন? তার কারণ বায়ুর সঙ্গে বালির সংস্পর্শ। বায়ুতে এমনটা না যে বালির সঙ্গে সংস্পর্শ থাকবে না। তাহলে এখানে কি হবে? আমরা কয়েকটা লেয়ার, আমরা জাস্ট এখানে 3-4টে লেয়ার দেখবো। ভাবলাম যে এখানে একটা লেয়ার আছে, যদিও ওই গাছটা নারকেল গাছটা অনেকটা বড়, তবুও আমরা এটা বোঝানোর জন্য কয়েকটা লেয়ার বললাম। কয়েকটা লেয়ার, ধরুন আমরা এখানে কয়েকটা লেয়ার বললাম। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এন্ড সো অন। এদিকে আরো লেয়ার আছে। আমরা অত দেখছি, জাস্ট কয়েকটা লেয়ার আমরা দেখছি। গাছটা তো এতটুকু না, গাছটা অনেক বড়। সে আমরা গাছটার হিসেবে দেখলাম 3-4টে লেয়ার আমরা দেখলাম, আরো এখানে মাল্টি লেয়ার রয়েছে যদিও, তবুও আমরা দেখলাম। তাহলে কি আসলো? প্রথমত ভূপৃষ্ঠ গরম হলো, বালিয়ারি গরম হলো। বালিয়ারি গরম হলে কি হবে? বালির সংস্পর্শে থাকা বায়ুমণ্ডল গরম হবে, উত্তপ্ত হবে। ফলে উত্তপ্ত বায়ু কি হয়? অনেকটা হালকা হয়। তাহলে এই বায়ুটা কি হবে? এটা হচ্ছে এখানকার বায়ু, সবটাই বায়ু। আমরা বললাম এটা একটা বায়ু, এটা বায়ু নাম্বার 1, এই লেয়ারটার নাম হচ্ছে 1, এই লেয়ারটার নাম্বার 2, লেয়ার নাম্বার 3, লেয়ার নাম্বার 4 অ্যান্ড এক্সেট্রা, লেয়ার নাম্বার n অ্যান্ড এক্সেট্রা। তাহলে ফার্স্ট লেয়ারের বায়ু বালির সংস্পর্শে থাকলে বেশি গরম হবে। সেকেন্ড লেয়ারের বায়ু ফার্স্ট লেয়ারের সংস্পর্শে থাকলে গরম হবে অবশ্যই, কিন্তু ফার্স্ট লেয়ারের থেকে কম গরম হবে। রেসপেক্টিভলি থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার অ্যান্ড ডট ডট nth লেয়ার তুলনামূলকভাবে আস্তে আস্তে ঠান্ডার দিকে যাবে। অর্থাৎ মরুভূমির দেশে বালির সংস্পর্শে বায়ুমণ্ডল আরো বেশি গরম হয়। একদিকে বালিতে পা দেওয়া যাবে না, একদিকে বালির সংস্পর্শে আমাদের শরীর থাকবে, আমাদের শরীরও ওখানে থাকতে পারবে না। মানে একদিকে পায়ে গরম লাগবে, একদিকে শরীরে গরম লাগবে। আচ্ছা, এটা গেল। এবার কি হয়? গরম হলে কি হবে? গরম বায়ু কি হয়? হালকা হয়। আর ঠান্ডা বায়ু কি হয়? ভারী হয়। তাহলে এখানে একটা পরিচলন ঘটনা ঘটবে।
2 নং লেয়ারের বায়ু 1 নং লেয়ারে আসবে, 1 নং লেয়ারের বায়ু 2 নং লেয়ারে যাবে। আবার 3 নং লেয়ারের বায়ু 2 নং এ আসবে, 2 নং লেয়ারের বায়ু 3 নম্বরে যাবে। আবার কি ঘটবে, 4 নং লেয়ারের বায়ু 3 নং এ আসবে, 3 নং লেয়ারের বায়ু 4 নম্বরে যাবে, অ্যান্ড সো অন। শুধু এটা নয়, কখনো কখনো 3 নং লেয়ারের বায়ু 1 নম্বরে আসবে, 1 নং লেয়ারের বায়ু 3 নম্বরে যাবে। কখনো কখনো 4 নম্বর লেয়ারের বায়ু 1 নম্বরে আসবে, কখনো কখনো 1 নম্বর লেয়ারের বায়ু 5 নম্বরে যাবে। অর্থাৎ এখানে একটা কি ভিন্ন প্রকৃতির পরিচলন সৃষ্টি হবে। কেন? তার কারণ ঠান্ডা বায়ু গরম বায়ু অপেক্ষা ভারী, আর ভারী জিনিস নিচের দিকে থাকে, আর হালকা জিনিস উপরের দিকে যায়। তাহলে মরুভূমি এলাকায় একদিকে যেমন বালিয়াড়ি গরম থাকে, অপর দিকে যেমন বালির সংস্পর্শ বায়ু গরম থাকে, আবার তার আরেক দিকে কি হয়, এখানে একটু অনবরতই এক ধরনের বাতাস বইতে থাকে, মানে এক ধরনের স্রোত বইতে থাকে। কি কারণে? এই হালকা এবং ভারীর কারণে। যেমন একটা পাত্রের মধ্যে যদি আমরা 1 কেজি কেরোসিন তেল আর 1 কেজি জল মিশিয়ে দিই, তাহলে আমরা এটুকু অন্তত আমাদের সাধারণ কনসেপ্ট আমরা বলতেই পারি যে কেরোসিন তেল নিচে থাকবে, জল উপরে থাকবে, তাই না? না, জল নিচে থাকবে, কেরোসিন তেল উপরে থাকবে। কেন? তার কারণ কেরোসিন তেলটি হচ্ছে গিয়ে হালকা আর জল হচ্ছে গিয়ে ভারী। তাহলে হালকা জিনিস উপরের দিকে থাকবে, ভারী জিনিস নিচের দিকে থাকবে। যেমন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা নাইট্রিক অ্যাসিড মেশাই, তাহলে নাইট্রিক অ্যাসিড তোমার উপরের দিকে থাকবে, সালফিউরিক অ্যাসিড নিচের দিকে থাকবে। তার কারণ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বেশি হয় নাইট্রিক অ্যাসিডের তুলনায়। আচ্ছা, যাই হোক, ঠিক একই রকম ভাবে আমরা এখানে কি বলতে পারি, একই রকম বায়ুর একটা পরিচলন স্রোত ঘটবে। আচ্ছা, এটা যেমন সত্য, এটা আমরা পরিচলন স্রোতটাকে আমরা তুলে দিলাম, এটা তো ঘটবেই। কিন্তু তা সত্ত্বেও নিচের লেয়ারের বায়ু কিন্তু সর্বদাই গরম থাকবে। গরম না থাকলে কিন্তু তোমার এই পরিচলন স্রোত কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত দুটি লেয়ারের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে। অর্থাৎ পার্থক্য থাকবে বলে এটা ঘটবে। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি নিচের লেয়ারের বায়ুটা বেশি গরম আছে। আচ্ছা, তাহলে সেই হিসেবে বলতে পারি সবাই বায়ু এখানে যেগুলো আছে সবাই কিন্তু বায়ু, কিন্তু এই অঞ্চলের বায়ু প্রদূষণাঙ্ক μ1, এই অঞ্চলের বায়ুর প্রদূষণাঙ্ক μ2, এই অঞ্চলের বায়ুর প্রদূষণাঙ্ক μ3, এই অঞ্চলের বায়ুর প্রদূষণাঙ্ক μ4, এই অঞ্চলের বায়ুর প্রদূষণাঙ্ক μn। তাহলে এবার আমরা কয়েকটা ঘটনা দেখব। আমরা ধর না আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ধরুন এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছে, বা কোনো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। তাহলে সে এই মরুভূমির মরীচিকা দেখবে। তোমাদের এখানে হাসার কোনো কারণ নেই, হ্যাঁ, এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে সে এই মরুভূমির মরীচিকা দেখবে। ঠিক আছে? তাহলে মরুভূমির মরীচিকা কিভাবে দেখবে? এখান থেকে আলোক রশ্মি, আমরা গাছটা দেখবো, তাহলে গাছ থেকে একটা আলোক রশ্মি এখানে এইভাবে এসে পড়বে। ধরো তোমার একটা আলোক রশ্মি এইভাবে এসে পড়লো, তাহলে এইভাবে এসে পড়লে কি হবে? এইভাবে এসে পড়লে তাহলে এটা কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেল। কেন? তার কারণ উপরে বায়ু যে তোমার সরি হ্যাঁ, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তার কারণ উপরে বায়ুটা হচ্ছে তোমার ভারী, নিচের বায়ুটা হালকা। হালকা মানে গরম বায়ু হালকা হয়, উপরের দিকে ভারী বায়ু, তাহলে স্রোত চলতে থাকে। কিন্তু তুলনামূলক এই মাধ্যমটা এই মাধ্যম থেকে ঘন, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসলে কি হয়? আলোক রশ্মিটি যে এই দিকে যাওয়ার কথা এইদিকে না গিয়ে একটু দূরে সরে যাবে। অর্থাৎ আলোক রশ্মিটি অ্যাকচুয়ালি আমরা এখানে একটু আঁকতে ভুল করলাম, যে আলোক রশ্মি এখান থেকে এইভাবে এসে পড়ে, আমি এটা লেয়ার বাদ দিলাম, এই আলোক রশ্মিটি এইভাবে এসে পড়ে, এইভাবে এসে পড়ে। তাহলে কি হবে? আলোক রশ্মিটি অ্যাকচুয়ালি এইভাবে যাওয়ার কথা, কিন্তু এইভাবে না গিয়ে কি হবে? একটু দূরে সরে যাবে, এরকম দূরে সরে যাবে। অর্থাৎ আলোক রশ্মিটি একটু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার জন্য দূরে সরে যাবে। তারপরে একই রকম ভাবে এখানে একটা মিডিয়া আছে, এখানে কি এইভাবে যাওয়ার কথা, এদিকে না গিয়ে কি হবে? আর একটু দূরে সরে যাবে, আর একটু দূরে সরে যাবে, এরকম দূরে সরে যাবে। এখানে একটা মিডিয়া আছে, এখানে কি হবে? এটা আর একটু দূরে সরে যাবে, এরকম দূরে সরে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে একটা তো মিডিয়া, একটা মাল্টিমিডিয়া আছে। প্রত্যেকটা মুহূর্তে, অর্থাৎ এই যে লাইনটা একটা প্যারাবোলিক টাইপের, প্রত্যেকটা মুহূর্তে একটা যত নিচের দিকে নামে ততই একটা কি দূরে সরে যাওয়ার প্রবণতা থাকবে। অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটবে, এরকম একটা ঘটনা ঘটবে।
যত ভূমির দিকে আসবে তখন তোমার হচ্ছে এরকম একটা ঘটনা ঘটবে, যখন ভূমিতে স্পর্শ করলো তখন একটা ব্যাপারটা আলাদা। তাহলে ধরো এই পয়েন্টে স্পর্শ করলো, এই পয়েন্টে স্পর্শ করলো কোন অ্যাঙ্গেলে, এই আই কোণে। এই আই কোণটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, অর্থাৎ এটা আপতন কোণ, নিচের দিকে কি ঘন মাধ্যম, লঘু মাধ্যম, সরি উপর দিকে ঘন মাধ্যম, নিচের দিকে লঘু মাধ্যম, কারণ নিচের দিকে তোমার যে তোমার বায়ু, জাস্ট বালিটা আমরা বলছি না, বায়ু বালির ঠিক নিচেই যে একদম সংস্পর্শে যে বায়ুটা থাকবে সেটা হালকা হবে। তাহলে কি হবে, নিচের দিকে এখানে থাকার সঙ্গে কি হবে, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি এই আপতন কোণটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, তাহলে কি হবে, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, এবং সেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে কি হবে, সে আসতে সে কি হবে, সে ফিরে আসবে, ফিরে এসে কি হবে, সেই দর্শকের চোখে গিয়ে পৌঁছবে। অর্থাৎ এবার যদি দেখা যায় সেই দর্শকটা কি হবে, সেই দর্শকটা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে দেখবে না, বরং সেই দর্শকটা এবার কি হবে, সেই বিষয়টাকে সে এইভাবে দেখবে। অর্থাৎ সে মনে করবে যে অ্যাকচুয়ালি যেন এখানে নারকেল গাছটা এরকম নেই, নারকেল গাছটা যেন এরকমটা আছে, অর্থাৎ দর্শকের চোখে সে এরকমটা দেখতে হবে, দর্শকটা এখন এরকম দেখতে হবে। অর্থাৎ তাহলে কি হবে, দর্শকের চোখে এটাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে সে এখন এই পয়েন্ট থেকে যদি দেখে, তাহলে এই গাছটির মাথা থেকে সে এরকম দেখতে পাবে, তাহলে এখানকার এই পোর্শন থেকে এটা দেখতে পাবে, এই পোর্শন থেকে এটা দেখতে পাবে, তাহলে এই বিভিন্ন পোর্শনের জন্য এখানে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা দেখতে পাবে। অর্থাৎ এখানে আলোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে আমরা বলতে পারি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণেই এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি আপতন কোণে আলোকরশ্মিটি বা গাছ থেকে যে আলোকরশ্মিটি আসলো, আলোকরশ্মি এসে এই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে এসে আপতিত হওয়ার ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সেই গাছের মাথাটিকে আমরা উল্টো দেখতে পাবো। স্যার এটা কি আমরা সবসময় দেখতে পাবো? না। তাহলে কখন দেখতে পাবো? মরুভূমি এলাকায় অবশ্যই গ্রীষ্মকালে দেখতে পাবো। আর কি কখন? আর আমরা দেখতে পাবো যদি আমরা গাছটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকি, মানে নির্দিষ্ট দূরত্ব মানে কি, অ্যাটলিস্ট তার থেকে বেশি দূরত্ব থাকলে অসুবিধা নেই, কিন্তু কম দূরত্ব থাকলে হবে না। আমি যদি এবার মনে করি যে স্যার আমি এইখানটায় এসে দাঁড়িয়ে থাকবো, এখানটায় এসে দাঁড়িয়ে থাকবো, দেখবো, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, তার কারণ এখান থেকে আসবে, সেখানে তোমার আপতন কোণটা এখানে যেখানে আসবে সে আপতন কোণটা তোমার এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হবে না। তাহলে এমন একটি দূরত্বে থাকতে হবে যে আলোর রশ্মিটা যেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে কি হবে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটা ঘটবে, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটা ঘটলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে আলোর মরুভূমির মরীচিকায় ঘটনা দেখতে পাবো। কি কারণে, যে এখানে তোমার প্রতিসরাঙ্ক μ4 obviously greater than that of μ3 and also greater than that of μ2 and also greater than that of μ1 and so on. This is the refractive index of different layer of the desert layer মরুভূমি অঞ্চলে। এটা একটা তোমার এক্সাম্পল। এরকম আরো এক্সাম্পল আছে, যদি আমরা একটা এক্সাম্পল বলতে পারি এরকম একটা, এটা বাদ দিয়ে আমরা একটা এক্সাম্পল বলতে পারি। ধরে নাও এটাও আমরা শীত প্রধান দেশের ক্ষেত্রে দেখতে পাবো, মরুভূমি এলাকায় না দেখে আমরা শীত প্রধান দেশের ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক এই ঘটনার জন্যই আমরা ঠিক এরকম একটা ঘটনার জন্য আমরা কি দেখি, যে যখন আমরা রোডের উপর গাড়ি চালাতে থাকবো বা রোডের উপর যেতে থাকবো, দেখতে পাবো একটা নির্দিষ্ট দূরত্বে রোডের উপর যেন জল বেছানো আছে। তার মানে ব্যাপারটা সেই নির্দিষ্ট দূরত্বে সূর্যরশ্মি এসে বলে রোডটা দিকে গরম হয়, গরম হলে কি হবে, সেই রোডের উপরের লেয়ারের বায়ু আস্তে আস্তে গরম হতে থাকে, এবং একই রকম ঘটনা ঘটে। সেখান থেকে আলোকরশ্মি কি রোড যখন সূর্য থেকে আলোকরশ্মি সেই রোডের উপরে এসে পড়ে, এবং সেখান থেকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেলে আপতিত হওয়ার জন্য সেই রশ্মিটা আমাদের চোখে এসে পৌঁছয়, এবং আমরা ওই জায়গাটা চকচকে দেখি, ফলে আমাদের মনে হয় যে এখানে জল পেছানো আছে। তো এটা একটা এক্সাম্পল হতে পারে। এইটা ছাড়াও আমাদের আর কি হতে পারে, এটা ছাড়াও আমরা বলতে পারি যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা এক্সাম্পল, যেমন শীত প্রধান দেশে, শীত প্রধান দেশে ধরো না, শীত প্রধান দেশে তুমি একটা এলাকায় আছো, শীত প্রধান দেশে তুমি একটা এলাকায় রয়েছে, এরকম একটা এলাকা রয়েছে। এবার এখানে ধরো তোমার হচ্ছে সমুদ্র, সেই সমুদ্রের উপর এখানে ধরো কোনো একটা সমুদ্র আছে, বা এখানে কোনো একটা মানে হচ্ছে তোমার নদী বা হচ্ছে কোনো পুকুর রয়েছে, সেই পুকুরের উপর কোনো একজন ব্যক্তি এক নৌকো চালাচ্ছে, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি নৌকো চালাচ্ছে, এবার কি আসলো, শীত প্রধান দেশে ঘটনাটা ঠিক উল্টো ঘটে। শীত প্রধান দেশে কি ঘটে, নিচের বায়ু
উপরের বায়ুর থেকে ভারী হয়। কেন? ঠান্ডার সময় কি হয়? ঠান্ডার সময় নিচের অঞ্চলের বায়ুমণ্ডল উপরের অঞ্চলের থেকে বেশি ঠান্ডা হয়, আর ঠান্ডা বায়ু কি হয়? ভারী হয়। আর শীত প্রধান দেশে কি হয়? তাহলে উপরের ঠান্ডা বায়ু নিচের দিকে নামার চেষ্টা করে, উপরের গরম বায়ু নিচের দিকে নামার চেষ্টা করে, আর নিচের ঠান্ডা বায়ু উপরের দিকে ওঠার চেষ্টা করে। তাহলে এরকম একটা স্রোত চলতে থাকে ওখানে একটা। এগুলো ছাড়াও এখানে আর কি ঘটনা ঘটে? এখানে আমরা উল্টো ঘটনা দেখবো, যেখানে আমরা ওখানে কি দেখেছিলাম বলতো, যে μ1 μ2 μ3, এখানে দেখছিলাম μ1 μ2 μ3 μ4, অর্থাৎ এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এটার থেকে বেশি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এটার থেকে বেশি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এটার থেকে বেশি, অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে এটা ঘন, এই মাধ্যমের সাপেক্ষে এটা ঘন, এই মাধ্যমের সাপেক্ষে এটা ঘন। এটা মাধ্যম মানে কি? পুরোটাই বায়ু আছে, কিন্তু এই মাধ্যমের তুলনায় এই মাধ্যমের বায়ুটা বেশি ঠান্ডা বা শীতল বা ভারী, শীতল বা ভারী, শীতল বা ভারী। ফলে তুমি যদি এখান থেকে দাঁড়িয়ে সেই এটাকে দেখতে চাও, তখন তোমার কাছে এই নৌকোটি আর তুমি এরকম দেখতে পাবে না, বরং তুমি এটার পরিবর্তে সেই নৌকোটাকে তুমি উল্টো নৌকো এরকম দেখতে পাবে। তুমি এখানে যেমন মনে হচ্ছে তোমার কাছে এরকমটা বলে মনে হচ্ছে, তুমি এরকম একটা নৌকো দেখতে পাবে, এরকম নৌকো দেখতে পাবে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এটা ঠিক একই রকম ঘটনা, তোমার মনে হচ্ছে দিকে এটা উল্টে যাবে। কি কারণে? কারণ হচ্ছে গিয়ে তুমি যখন এখান থেকে যখন রশ্মি আসবে, রশ্মিটা কি এখান থেকে আসলো, তুমি ধরো না এখান থেকে একটা রশ্মি আসলো, এখান থেকে একটা রশ্মি আসলো, সেই রশ্মিটা এখান থেকে আসলে কি হবে? এখান থেকে রশ্মিটা এইভাবে আসলো, কোন মাধ্যম থেকে? ঘন থেকে লঘু মাধ্যমে আসলো। ঘন থেকে লঘু মাধ্যমে কি আসলে কি হয়? অ্যাকচুয়ালি সে এদিকে যাওয়ার কথা ওদিকে না গিয়ে কি হবে? একটু দূরে সরে যাবে, এরকম যাবে, দূরে সরে যাবে, ওইরকম দূরে সরে যাবে, এরকম যেতে যেতে যখন আরেকটা মাধ্যমে এসে পড়লো, এখানে এসে পড়লো, এখানে অ্যাকচুয়ালি আরো সে এদিকে যাওয়ার কথা ওইদিকে না গিয়ে কি হবে? সে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে, এরকম করে যেতে যেতে কি হবে? একটা দর্শকের চোখে এসে পৌঁছবে। ফলে এক সময় কি মনে হবে? সে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন যখন এখানে তো তার চোখে যখন এসে পৌঁছবে, তার চোখে যখন এসে পৌঁছবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার যদি এমন একটা জায়গা থেকে এসে পৌঁছে, এমন একটা জায়গা থেকে এখানে, তার মানে কি এখানে একটা মিডিয়া থাকবে, এই কোণটা যদি তোমার আপতন, এই মাধ্যম আপতন কোণটা যদি তোমার কি হয়, এই আপতন কোণটি যদি তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, তাহলে কি হবে? এখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এখানে কি হবে? যে মনে হবে নৌকোটি উল্টো দিকে এবং উপরের দিকে ভেসে আছে বলে মনে হবে, উপরের দিকে ভেসে আছে বলে মনে হবে। ঠিক এরকম শীত প্রধান দেশে এরকম ঘটনা লক্ষ্য করা যায়, বা মরুভূমির মরীচিকা লক্ষ্য করা যায়। এগুলো সবগুলোই ন্যাচারাল এক্সাম্পল বা প্রাকৃতিক নিদর্শন, ঠিক আছে? এগুলো ছাড়াও আমাদের একটি এক্সপেরিমেন্ট আছে, যেটাকে আমরা বলবো যে কোনো উৎসকে যদি ডেন্সার মিডিয়াতে রেখে দেওয়া হয়, বা কোনো চোখ যদি ডেন্সার মিডিয়া থাকে, ঘন মাধ্যমে থাকে, জলের মধ্যে থাকে, তাহলে অবজারভারের চোখে মানে অবজারভার চোখে বা সেই চোখের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হোয়েন অবজার্ভ যখন মানে অবজারভার যখন জলের নিচে থাকবে, তখন জলের নিচে থাকা অবজারভারের চোখে সে জলের উপরিতলটা কীরকম দেখতে বলে মনে হবে, এবং শঙ্কু আকৃতি দেখতে বলে মনে হবে। সেখানে সে শঙ্কুর ব্যাস কত, ব্যাসার্ধ কত, হাইট কত, অ্যান্ড এক্সেট্রা, এই সমস্ত বিষয় আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী লেকচারে আমরা সেই বিষয় নিয়ে আসবো। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।